হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসেন। সিনেলার আকাশটা সেই দিন অদ্ভুত রকমের সুন্দর ছিল, যেন অনেক দিন পর সূর্যের আলো সেখানে পৌঁছেছে। কিন্তু সেই নীলের নিচে গড়ে উঠেছে এক ধ্বংস, একটা নতুন মাফিয়া চক্র, যারা সিনেলা আলভারেজ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। তারা ভুলে গিয়েছে এই দেশের রক্তে লেখা ক্ষমতার ইতিহাস কখনো প্রশ্নবিদ্ধ হয় না। ভি আলভারেজ নিজের হাতেই সেই প্রশ্নের উত্তর দিয়ে এসেছে। প্রাইভেট জেটে করে সিনেলাও পৌঁছে সে সরাসরি উঠেছিল তার নিযুক্ত সেফ হাউসে, যার অবস্থান ছিল পাহাড়ে ঘেরা এক বিচ্ছিন্ন এলাকায়। 10 জন প্রোটেকশন গার্ড আগে থেকেই প্রস্তুত ছিল, তার নির্দেশে চলে তারা। কিন্তু ভীর জানত এবার শত্রু চতুর, তারা বাইরে থেকে আঘাত করবে না। এজন্যই ভীরের এত সময় লাগে। 1 থেকে 2 দিন সব শেষ হয়ে যাবে ভাবলেও 10 দিন গড়িয়ে যায়। এই 10 দিনে ভীরের প্ল্যান সোজাসাপটা ছিল না। সে সরাসরি যুদ্ধ চায়নি, সে প্রথমে ভিতরটা ভেঙেছে। তারপর শত্রুর সাপ্লাই চেন, অস্ত্রের উৎস, লোক নিয়োগকারী সিন্ডিকেট সব কিছুর শিকড় কেটে দিয়েছে একেবারে। প্রথম 2 দিন সে শুধুই নজরদারি কাজের সময় দিয়েছে। ড্রোন, লোকাল সোর্স, এমনকি সরকারি এজেন্সির কয়েকজন দুর্নীতিগ্রস্ত সদস্যকেও কিনে ফেলে। তারপর ওই দিন রাতে সিনেলার অন্ধকারে গলিতে 3টা ব্ল্যাক এসইউভি থামে। বেরিয়ে আসে মুখ ঢাকা কয়েকজন ডিয়েগো, নিকো, এনরিকো, ম্যাটিয়াস এবং সান্তিয়াগো। তারা সোজা হানা দেয় কুখ্যাত দেয়ালারো বাড়ি, যেখানে শত্রুর লোকেরা প্রতিদিনের মতো নেশায় গা ভাসিয়ে দিয়েছিল। 3 মিনিটের মধ্যেই বারটা রক্তে ভিজে যায়। ভীর একটাও কথা বলে না। তার হাতে সাইলেন্সার লাগানো গ্লক চোখের মৃত্যু। যাকে খুঁজেছিল সেই চক্রের মাথা হাভিয়ের মোরিয়াকে সোজা গলা চেপে ধরে দেওয়ালে ঠেসে ফেলে। ধাতব স্বরে বলে, গুয়াদা লাহারা সিনেলোয়া ত্রাস একটাই থাকবে, সেটা ভীর, রাজভীর আলভারেজ। মেক্সিকো শহরের রাজা আমি। এখানে শাসন শুধুমাত্র আমার চলবে। তুই সেটা ভুলে গেছিস। এখন তোর রক্ত মনে করিয়ে দিবে সেটা তোকে। বলেই ধারালো ছুরি দিয়ে তার গলায় টান দেয়। রক্ত ছিটকে আসে তার শরীরে। সেই রাতে হাবিয়ারের কাটা শরীর নদীতে ফেলা হয়। সেদিন রাতের স্রোত আরও ভারী হয়ে যায়। ভীর 10 দিনে একে একে ছিন্ন ভিন্ন করে দেয় সেই গ্যাংয়ের মেরুদণ্ড। কেউ পালায়, কেউ মরে, কেউ কেবল চেয়ে থাকে কিভাবে এক রক্তপিপাসু রাজা আবারও তার সিংহাসন শক্ত করেছে। তবে সব কিছুর মাঝেও যখন সে রাতের বেলা নিজের রুমে ফিরে আসে, শরীর রক্তমাখা, ক্লান্ত, তবু তার চোখ স্ক্রিন থেকে সরে না। একটা বিশাল স্ক্রিন, তাতে চলছে ঈশার লাইভ ফুটেজ। তার রুমের প্রতিটি কোণ, প্রতিটি দিক থেকে থাকা ক্যামেরা, যেখানে ঈশার হেঁটে যাওয়া, ঘুমানো, বসে থাকা, নামাজ পড়া সব কিছুই দেখে সে। সারাদিনে পুরো ফুটেজ টেনে টেনে দেখে। ঈশার চেঞ্জ করা দৃশ্যটা পর্যন্ত স্কিপ করে না। ভীর আরাম কেদারায় হেলান দিয়ে বসা, চোখ স্ক্রিনে গেঁথে থাকে। জানালা দিয়ে আসা অন্ধকার, ঘরে টিমটিম আলো, সব মিলে একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি করে। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। একটি জামা খুলে অন্যটি পরে। তার শরীর তখনও কাঁপে শিহরণে। ভীর টেনে টেনে সেই ফুটেজ দেখে বারংবার। এই মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যেন সে মুঠোয় পুরে রাখতে চায়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায় তার চোখে তখন রাজত্বের লালসা নয়, ছিল শুধুই এক নারীর প্রতিটি মুভমেন্টকে নিজের বলে ছাপিয়ে দেওয়া আকাঙ্ক্ষা। এই নারী তার শান্তি কেড়ে নিয়েছে দিন দিন। ঈশা তার কাছে এখন শুধু এক আবেগ নয়, এক আসক্তি। তার প্রতিটা চোখের পলক, প্রতিটা শ্বাস, প্রতিটা স্পর্শ ভীর নিজের মনে গেঁথে নিয়েছে। এটা প্রেম নয়, এটা দখল। ঈশার কান্না দেখেই মেজাজ খারাপ হয় তার। কেন কাঁদবে সে? কি দেয়নি সে তাকে? এরপরও কেন এই চোখ থেকে পানি আসবে? সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে সে তাকে, তাহলে কেন এই চোখে বিষাদ? ভীর তখন স্ক্রিনে চোখ রেখে ফোন দেয়। মারিয়া এলেনা ফোনটা ঈশার হাতে ধরিয়ে দেয়। ঈশার হাত কাঁপে। সে জানে এই ফোনটা কার, সে ভালো করেই জানে। এক হাতে চোখের পানি মুছে ভীর হাসে স্ক্রিনের দিকে তাকিয়ে। এই একটা লোকের ফোন আসলেই তাকে দেওয়া হয়। সে আদেশ দেয়, প্রশ্ন করে না, বুঝতে চায় না। খেয়েছো?
ভিড়ে ঠান্ডা গলায় আসে ফোনের ওপাশ থেকে। হ্যাঁ। কণ্ঠ ভেঙে আসে ঈশার, গলার ভিতরে যেন কান্না জমে থাকে। তুমি এত কম খাও কেন? এরকম নানান ধরনের প্রশ্ন। ঈশা চুপ থাকে। আমি দেখছি, চেষ্টা করো না আড়াল হওয়ার। তুমি আড়াল মানে আমি অধৈর্য হই, আর আমি একবার অধৈর্য হয়ে গেলে আমাকে সামলাতে পারবে না। ফোন কেটে যায়। মারিয়া ফোন দিয়ে চলে যায়। ঈশা চুপচাপ বসে থাকে। কিছু বলার মতো তার শক্তি আর বাকি নেই। সে নামাজ পড়ে, কোরআন পড়ে। তার জীবনে এখন কেবল একটা স্বস্তির জায়গা। 7 দিনের মাথায় আবির হাসপাতাল থেকে রিলিজ পায়। ডাক্তার তাকে 1 মাস সম্পূর্ণ বেড রেস্ট নিয়ে দিয়েছে। এখন সব কিছু সামলাচ্ছে আদ্রিয়ান। সে নিজের কাজের মধ্যে গুটিয়ে নিয়েছে। রাহিকে এড়িয়ে চলে সে। তার চোখে আজও সেদিনের দৃশ্য ফুটে ওঠে। সে এরকম কিছু নিয়ে ভাবতেও চায় না। সাইমা রহমান ব্যস্ত থাকেন আবিরকে নিয়ে। রাহিকে কোচিং সেন্টার ভর্তি করে দিয়েছেন, কিন্তু আবিরের দেখাশোনার জন্য তিনি এখন একটু ব্যস্ত থাকেন। এই জন্য আদ্রিয়ান যখন বলেন রাহিকে আনতে যেতে, কিন্তু এই সামান্য কথা নিয়ে আদ্রিয়ান অনেক রাগারাগি করে। সে বলে, না, আমি পারবো না। আমাকে কখন এসব বিষয়ের মধ্যে জড়াবে না। ড্রাইভার আছে, ড্রাইভারকে পাঠিয়ে দাও বলে আদ্রিয়ান বেরিয়ে যায়। সাইমা রহমান ছেলের যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস ছাড়েন। বীরের ফিরে আসার কথা ছিল আগেই, কিন্তু মাফিয়াদের জীবন কি আর সময় মেনে চলে? তাদের জীবন যেন অনিশ্চয়তার সাগরে প্রতিটা ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে বাঁচা। এখনও সে সিনালোয়াতেই আছে। কার্গোতে কোটি টাকার ড্রাগ, কোকেন লোডিং চলছে। শুধু নিরাপত্তা নয়, শত্রুদের চোখ ফাঁকি দিয়ে পুরো চালান ঠিকভাবে পৌঁছানো এখন তার প্রথম দায়িত্ব। কিন্তু তার মন, সে এখানে থেকেও বন্দী হয়ে আছে অন্য কোথাও। তার প্রাসাদের এক নির্জন ঘরে, একটা মেয়ের নিঃশ্বাসে, চোখে, নীরবতায়। তার মন বড্ড ছটফট করছিল ঈশার ছোঁয়া পাওয়ার জন্য। 4 দেওয়ালের মাঝে আটকে থাকা সেই চোখজোড়া যেন এখন তার সমস্ত সিদ্ধান্তের ছায়া হয়ে উঠেছে। একের পর এক মিটিং, গুলি, ডিল, সব কিছুর মাঝেও চোখ চলে যায় একটা স্ক্রিনে, সিসিটিভি ফুটেজ। তার ঘরের একমাত্র ব্যস্ত স্ক্রিনটা সবসময় চালু থাকে। ঈশার প্রতিটা নড়াচড়া, চলাফেরা, নিঃশ্বাসের ওঠানামাও তার চোখে এড়িয়ে যায় না। এখনও যেমন সে দাঁড়িয়ে আছে জানালার ধারে, একদম নিঃশব্দ, আকাশের দিকে তাকিয়ে। বীর বেশিরভাগ সময়ই ঈশাকে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে দেখে। কেন জানি আজকে তার মনটা একটু সদয় হলো মেয়েটার জন্য। বীরের আঙুল চলে যায় মোবাইলের স্ক্রিনে। মারিয়া এলেনাকে ফোন করে, ঈশাকে নিয়ে বাইরে নিয়ে যাও, গার্ডেনে, খোলা হাওয়ায়। বীরের কণ্ঠে ধাতব স্নেহ, রুক্ষ অথচ গভীর। ঈশা বিছানায় এসে বসে। এমন সময় হঠাৎ করেই দরজার টোকা পড়ে। মারিয়া এলেনা ভেতরে ঢুকে নিচু স্বরে বলে, ম্যাম, বস আপনাকে বাইরে আসতে বলেছেন। ঈশার গলা শুকিয়ে আসে ভয়ে। শয়তানটা কি চলে এসেছে? কিন্তু আসলেও তাকে তো বাইরে যেতে বলার কথা না। 4 মাস হয়ে গেছে এই ঘরে, 1 পা বাইরে রাখা হয়নি। এখন হঠাৎ এই পরিবর্তন, নাকি তাকে পাচার করে দিবে? বুকের মধ্যে কেমন একটা চাপ অনুভব করে ঈশা। সত্যি কি তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে? মারিয়া এলেনা তার কাঁধে হাত রাখে, তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না ম্যাম, কিছু হবে না। শুধু বাইরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বস। ঈশা কিছু বলে না। সে সবসময়ের মতোই চুপচাপ। 2 জন মহিলা গার্ডের পাহারায় মারিয়া এলেনার সঙ্গে ধীরে ধীরে ঈশা বাইরে পা রাখে। প্রাসাদের ভেতরকার শীতল ছায়া পেরিয়ে যখন সে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামে, তখন হাওয়ার গন্ধটাই আলাদা লাগে। পাথরের পর পাথর, এক সময় পা রাখে সবুজ ঘাসে। ভেতরে আলাদা একটা প্রশান্তির হাওয়া বয়ে যায়। চোখ চিকচিক করে ওঠে তার। চাতক পাখির মতো এদিক সেদিক তাকিয়ে থাকে। প্রায় 4 মাস পর সে বেরিয়েছে। খোলা আকাশ দেখছে, গাছপালা দেখছে। কাছ থেকে এসব কিছু গ্রাণ নিতে পারছে। নতুন এক জগৎ। চারদিকে বিশাল বিশাল গাছ, ছায়া ঘেরা রাস্তা, নানান ফুলের গ্রাণ, কলকল করে বয়ে চলা ঝর্ণা, আর এক কোনায় বিশাল সুইমিং পুল। আকাশটা যেন হঠাৎ আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ঈশা থমকে দাঁড়ায়, তার বুক কাঁপে।
হা করে শ্বাস নেয় সে, লম্বা শ্বাস টানে। সেই নিঃশ্বাস যেন বুকের সমস্ত জমে থাকা কান্না ছুঁড়ে বেরিয়ে যায়। হাত বাড়িয়ে গাছের পাতা ছোঁয়, পাখিদের ডাক, দৃষ্টিতে শান্তির ঝলক, চোখের কোণে জল, এক ধরনের তৃপ্তি, এক ধরনের বেঁচে থাকার উপলব্ধি। ঈশা ঘাসের উপর বসে পড়ে, আকাশের দিকে তাকায়। পিছনে দাঁড়িয়ে থাকা গার্ডরা অবাক। এই মেয়েটা এতক্ষণ পাথরের মতো ছিল, এখন যেন প্রথমবার জীবিত কোনো কিছুকে ছুঁয়ে নিজের অস্তিত্ব অনুভব করছে। বীর তখন তার হাইটেক স্ক্রিনে তাকিয়ে বাড়ির বাইরে ফুটেজে চোখ আটকে আছে তার। ঈশার হাত বাড়িয়ে পাতা ছুঁচ্ছে। তাকে হাসতে দেখা যাচ্ছে না ঠিক, কিন্তু তার চোখে শান্তির এক গভীর ছায়া। ঈশার উচ্ছ্বাসিত মুখ যেন তাকে আলাদাই একটা শান্তি দেয়। বাড়ির বাইরে হাজারো গার্ড দাঁড়িয়ে পাহারায়, কিন্তু তাদের কারোই চোখে ওপরে তোলার সাহস নেই। বীরের নির্দেশ চেয়ে একবারও চোখ তুলে তাকাবে ওর দিকে, তার চোখ মুহূর্তে উপড়ে ফেলা হবে। নিকর মেসেজ আসার পর মুহূর্তেই বদলে যায় বীরের চোখের ভাষা। বীর দ্রুত নির্দেশ দেয়, মারিয়া এলেনা, ওকে রুমে নিয়ে যাও এক্ষুনি। মারিয়া এলেনা এগিয়ে আসে, তার মুখটা কেমন যেন কঠিন হয়ে থাকে বীরের নির্দেশের ভারে। সে নরম গলায় ঈশাকে জানায়, ম্যাম, বস বলেছেন আপনাকে রুমে ফিরতে হবে। সেই মুহূর্তে ঈশার মুখে নামে এক গম্ভীর অন্ধকার, তার চোখে কুয়াশা। তবুও সে চুপ, একটাও প্রশ্ন করে না, একটা অনুরোধও নয়, শুধু নিঃশব্দে উঠে দাঁড়ায়। একবার ঘুরে দেখে সব কিছু, তারপর ধীরে ধীরে হেঁটে ফিরে যায় সেই ঘরের চার দেওয়ালে, যেটা তার কাছে একটা খাঁচা, বন্দি পাখির নিষ্প্রাণ ঠিকানা। বীর তখন তার কাজে পাড়ি জমায়। তাদের জীবন তো এমনই, একটা পা আবেগে, আর একটা রক্তে ডুবে থাকা বাস্তবতায়। ড্রাগ, কোকেন, কোটি টাকার খেলা। অবশেষে কাজটা সম্পন্ন হয়। শত্রুদের চোখ এড়িয়ে মাল পার হয় সীমান্ত পেরিয়ে। মুনাফা হয় কল্পনার চেয়েও বেশি, কোটি কোটি টাকা। দক্ষিণের বন্দর থেকে মাল ছাড়িয়ে উত্তর সীমান্তে পৌঁছতে 7টা রুট কভার করতে হয়েছে। প্রতিটা ছিল ভয়, বিপদ, রক্ত। কিন্তু বীর আলভারেজ, এই নামটাই যথেষ্ট। শত্রুদের বুক কাঁপে এই নামটায়। ডিল শেষ হতেই গার্ডদের সবাইকে স্পষ্ট নির্দেশ দেয় বীর, উই আর হেডিং ব্যাক, প্রিপেয়ার দ্য চপার নাও। রেডিও কমিউনিকেশন ঝলসে ওঠে গার্ডদের কানে। এই মিনিটের মধ্যে পুরো এলাকা চকচকে কালো রেঞ্জ রোভার ও বাইক দিয়ে ঘিরে ফেলা মাফিয়ার সদস্যরা। ভিড় হেঁটে আসে তার চিরচেনা আভিজাত্যে। অফ হোয়াইট শার্টের হাতা কোটানো, চোখে সানগ্লাস, আর সিগারেটের ধোঁয়ার আড়ালে তার ঠোঁটে ঠান্ডা একরোখা হাসি। চতুর্দিকে গার্ডদের কড়া নিরাপত্তা। মার্কিন মেক্সিকান ডিলাররা দূর থেকে ঝুঁকে শ্রদ্ধা জানায়। হেলিকপ্টারে ওঠার আগে সে পেছনে একবার তাকায়। তার বিজয়ের রাজ্যে টাকা, ক্ষমতা, রক্তের রাজনীতি সবই পিছনে ফেলে আসছে। হেলিকপ্টারের প্রপারের গর্জন আকাশ কাঁপিয়ে তোলে। ধুলো, পাতা আর শুকনো ঘাস উঠে যায় চারদিকে। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মাফিয়া সাম্রাজ্যের রাজা প্রাসাদে ফিরে যাচ্ছে। তখন সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে। বিছানার এক কোণে বসে আছে ঈশা। বিকেলের দিকে শাওয়ার নিয়েছে, যার দরুন ঘন চুলগুলো এখনো সামান্য ভেজা। পরনে তার কালো ঢিলেঢালা প্লাজো আর একটা সাদা ওভারসাইজ টি শার্ট। ভেজা চুলগুলো কোমর ছুঁয়ে আরও নিচে গড়িয়ে পড়েছে। ভালো করে তাকালে মনে হয় যেন চুল নয়, নরম কুয়াশার ঝর্ণা বয়ে যাচ্ছে তার পিঠ বেয়ে। এই মেয়েটাকে দেখলেই বীরের মনে হয়, কেন এত সাদামাটা হয়েও এত অপরূপা। সৌন্দর্য যেন নীরব, নিঃশব্দ, বিদ্রোহ এই মেয়েটার চোখে মুখে। তার ফর্সা মুখ জুড়ে ঠোঁটের পাশে ছোট্ট কুচকুচে কালো তিলটা সব থেকে আকর্ষণীয়। সবার আগে এই জায়গায় নজর যায়, অন্যরকম দাগ ফেলে। ঈশা তখন পাজল সলভ করছিল, নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করার একটা চেষ্টা মাত্র। কারোর সঙ্গে কোনো কথা বলে না সে, না হাউস গার্ড, না নার্স, এমনকি মারিয়া এলেনার সাথেও। একটা স্থবির নীরবতায় তার ঘর ভরা। হঠাৎ করে ধারাম করে দরজা খোলার শব্দ হয়। ভয়ের একটা তরঙ্গ বয়ে যায় পুরো ঘরে। ঈশার গা ছমছম শব্দে আটকে ওঠে।
তার চোখ যায় দরজার দিকে, আর ঠিক তখনই সে দেখে বীরকে।